আসসালামু আলাইকুম। আমাদের পদার্থবিজ্ঞান অ্যাডমিশন প্রোগ্রামের আজকের প্রথম পত্রের ক্লাসটিতে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আমাদের আজকের ক্লাসে মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা সবাই জানি যে এই চ্যাপ্টারে আসলে কি টপিক নিয়ে পড়ানো হবে, বাট স্টিল আমি একবার রিমাইন্ড করিয়ে দিতে চাই। প্রথমে আমরা কেপলারের সূত্র নিয়ে দেখব, পরবর্তীতে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে কথাবার্তা বলবো, তারপর অভিকর্ষ ত্বরণের পরিবর্তন নিয়ে কথাবার্তা বলবো, এরপরে থাকছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং বিভব, তারপর থাকছে সুষম গোলকের ক্ষেত্রে মহাকর্ষীয় সূত্র, তারপর মুক্তিবেগ এবং সর্বশেষে আমরা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা বাংলা ভার্সন অথবা ইংলিশ ভার্সন যেখানে স্টুডেন্টই হন না কেন, কষ্ট করে প্রতিটা টার্মের ইংলিশ টার্মগুলো যদি আমরা একটু মাথায় রাখি, একটু জেনে রাখি, আমাদের জন্য সুবিধা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যখন আমরা পরবর্তী আমাদের স্টাডি লাইফে প্রবেশ করব, দ্যাট মিনস ইউনিভার্সিটি লেভেলে যাব আসলে, তখন কিন্তু সবকিছুই আলটিমেটলি আমাদের ইংলিশেই পড়াশোনা করতে হবে, রাইট? সো ইটস রিয়েলি হেল্পফুল যদি আমরা ইংরেজি টার্মগুলোকে মাথায় রাখি বা জেনে রাখি। এনিওয়েজ, তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকে আলোচনায়। আমরা প্রথমে আজকে হচ্ছে গিয়ে কেপলারের সূত্র নিয়ে পড়াশোনা করব। বলা হচ্ছে কেপলারের গ্রহের গতি সংক্রান্ত কেপলারের 3টি সূত্র রয়েছে। এটা আমরা বইয়ে আই গেস পড়েছি, এখন আমরা একটু রিমাইন্ড করে দিতে যাচ্ছি। প্রথম সূত্রটি বলা হয়েছে উপবৃত্ত সূত্র বা ল অফ এলিপস। সূত্রটিতে বিবৃতিতে বলা হচ্ছে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। সো লেটস সে এখানে আমরা একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার দেখাচ্ছি গ্রহের যে হচ্ছে প্রদক্ষিণ করার যে কক্ষপথ, সেটা হচ্ছে এরকম একটা এলিপ্টিক্যাল কক্ষপথ। আমরা দেখতে পাচ্ছি এস এবং এস প্রাইম হচ্ছে সেই উপবৃত্তের দুইটা ফোকাস, কারেক্ট? এখন আমরা সবাই জানি যে বেসিক্যালি একটা উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, তাই না? তো সেই দুইটা ফোকাসের যে কোনো একটা ফোকাসে বেসিক্যালি সান থাকবে, আইদার এস এ অথবা এস প্রাইমতে, তাই তো? এবং তারপর সেই উপবৃত্ত বরাবর আমাদের এই বস্তু বা সেই উপবৃত্তাকার কক্ষপথে গ্রহ ঘুরে আসবে। এটা ছিল আমাদের কেপলারের প্রথম সূত্র। তারপরে আমাদের বলা হচ্ছে ক্ষেত্রফল সূত্র বা ল অফ এরিয়া। বলা হচ্ছে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা ব্যাসার্ধ রেখা বা সংযোজককারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এবং তৃতীয় সূত্রকে সময় সূত্র বলছি ল অফ টাইম। বলা হচ্ছে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ টি স্কোয়ার ইকুয়ালস টু এ কিউব, যেখানে এ হচ্ছে সূর্য থেকে ওই গ্রহের গড় ঘনত্ব। যদি আমরা এগুলো নিয়ে আরো কিছু পড়াশোনা করি, আই গেস আরো আমাদের জন্য ক্লিয়ার হবে। আপনারা যদি চান বইটা খুলে বা আপনাদের টেক্সট বুক গুলো খুলে একটু রিভিউ করে নিতে পারেন। পরবর্তী টপিকে আমরা প্রথমে কিছু প্রয়োজনীয় মান নিয়ে কথাবার্তা বলছি। যেমন আমরা জানি আর এখানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে, তাই না, দ্য রেডিয়াস অফ দি আর্থ ক্রাস্ট বা রেডিয়াস অফ দি আর্থ, তাই না, ফ্রম সেন্টার টু আর্থ ক্রাস্ট আর কি। এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস, আমরা জানি 6.4 × 10⁶ মিটার। যদিও আমরা জানি পৃথিবী সব জায়গায় সুষমভাবে গোলক না, বাট স্টিল আমরা যদি কল্পনা করে নিই, আমরা যদি চিন্তা করে নিই, আমাদের ক্যালকুলেশনের সুবিধাতে ধরে নেই যে পৃথিবী আসলে একটা সুষম গোলক, সেক্ষেত্রে আমরা ব্যাসার্ধকে 6.4 × 10⁶ মিটার হিসেবে ইউজ করব। আর তারপরে এই জি হচ্ছে আমাদের জন্য আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক, যেটা নিউটনের সূত্র থেকে আসবে। মান হচ্ছে 6.7 বা 6.673 বলা হয়, বা 6.7 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। দেন আসছে পৃথিবীর ভর 6 × 10⁻24 কিলোগ্রাম। এবং ফাইনালি রো হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব বা এভারেজ ডেনসিটি। পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে রো 5.5 × 10⁻³ কিলোগ্রাম পার মিটার কিউব। এনিওয়েজ, মুভিং অন। আমরা নিউটনের গতি মহাকর্ষ সূত্র সবাই জানি। আই এম রিয়েলি সরি, নিউটনের গতিসূত্রই প্রথমে মাথায় চলে আসে রিফ্লেক্সের জন্য। তো নিউটনের মহাকর্ষ সূত্র আমরা সবাই জানি। বলা হচ্ছে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এবং মহাকর্ষ বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এদের মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। সো লেটস কনসিডার যে আমাদের কাছে একটা m1 ভরের বস্তু আছে এবং আরেকটা আমাদের কাছে m2 ভরের বস্তু আছে, এবং এই m1 এবং m2 ভরের বস্তুর মধ্যবর্তী দূরত্ব ধরে নিচ্ছি আমরা d, ঠিক আছে? তাহলে আমরা সেখান থেকে কিন্তু বলতে পারি যে এদের মধ্যে আকর্ষণ যে বল কাজ করছে, সেই মহাকর্ষ বল হচ্ছে F = gm1m2/d², ঠিক আছে? এখন যদি এই সূত্রের আমরা ভেক্টর রূপে দেখতে চাই, ভেক্টর রূপে দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? খেয়াল করেন, আমি যদি এখানে চিন্তা করে নেই যে আমাদের এখানে m1 ভরটা
m2 ভর অপেক্ষা ছোট, অর্থাৎ m2 ভরটা ভারী m1 এর তুলনায়। তাহলে আমরা বুঝতে পারছি সবসময় ছোট বস্তুটি ভারী বস্তুর দিকে আকর্ষিত হবে, তাই না? দ্যাট ইজ দ্য ওয়ে নিউটনস ল ওয়ার্ক ইন দিস পার্টিকুলার কেস। সো আমরা বলতে পারি যে m1 প্রকৃতপক্ষে m2 এর দিকে আকর্ষণ ফিল করবে। তাহলে আমরা যদি এখানে আকর্ষণ বল যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, আমরা যদি বলি দ্য অ্যাট্রাকশন ফোর্স অন ওয়ান অফ দ্য মাস 2, ঠিক আছে? m1 ভরের উপর আকর্ষণ বল কার? m2 এর আকর্ষণ বল, ঠিক আছে? দ্যাট শুড বি ইজ ইকুয়ালস টু আমাদের জন্য g m1 m2 ডিভাইডেড বাই আমরা জানি d স্কয়ার, ঠিক আছে? যেখানে আমরা বলতে চাই যে r12 এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে গিয়ে d, ঠিক আছে? r12 এর ম্যাগনিটিউড হচ্ছে বা মান হচ্ছে d। r12 বলতে কি বোঝাচ্ছি আমরা? যেখানে m1 এর বিন্দুটা হচ্ছে আদি বিন্দু এবং m2 এর ভরের যে বিন্দুটি সেটা হচ্ছে শীর্ষবিন্দু। এভাবে যদি আমরা ভেক্টর ডিরেকশনটাকে নির্দেশ করি তাহলে যে ডিরেকশনটা হবে সেটাই হচ্ছে r12। সো m1 থেকে m2 এর দিকে, তাই তো? এখন খেয়াল করে দেখি, যেহেতু আমার এখানে ভেক্টর ইকুয়েশন লাগবে, সো আমার এখানে r12 দরকার হবে, ঠিক আছে? এখন এই r12 যেহেতু এখানে মান d থাকবে, এটাকে আসলে ক্যান্সেল আউট করার জন্য আমাদের নিচে হবে কতটুকু? d কিউব, ইফ আই এম নট মিস্টেকেন, আমার এখানে হবে d কিউব, তাই তো? এভাবে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা লিখতে পারি। খুব ভালো কথা। এখন খেয়াল করে দেখবেন, আমরা যদি F21 বলি, F21 তাহলে আসলে কি? আমাদের অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল m2 ভরের উপর যেটা প্রয়োগ করছে কে m1, তাহলে অবশ্যই সেই আকর্ষণ বলটা অপোজিং দিকে কাজ করবে। দ্যাটস ওয়াই মাইনাস সাইন দিয়ে আমরা বোঝাচ্ছি সেই ইকুয়েশনটা, ঠিক আছে? F12 এবং F21 হচ্ছে পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী। এটা অবশ্যই আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে মিলিয়ে ফেলবো না, বা দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস আর কি। ওকে, অবশ্যই তাই হওয়া উচিত আমাদের ন্যাচারালি। তো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা হচ্ছে গিয়ে এই নিউটনের মহাকর্ষ সূত্র বেস কিছু অঙ্ক করব, যেই অঙ্ক আসলে বিগত বছরগুলোতে আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছে। তো সমস্যা একে আমাদের কাছে বলা হচ্ছে পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 38.6 × 10⁴ কিলোমিটার। চন্দ্র এবং পৃথিবীর সংযোগকারী রেখায় কোথায় কোনো বস্তুর উপর উভয়ের টান সমান হবে। সো লেট আস কনসিডার যে এটা হচ্ছে আমাদের জন্য পৃথিবী, সো এটার মাস হচ্ছে m আর্থ, ঠিক আছে? এবং আমার কাছে যে চন্দ্রের কথা বলা হচ্ছে বা চাঁদের কথা বলা হচ্ছে, লেটস কনসিডার দ্যাট মুন টু বি হিয়ার, মাস অফ মুন, ঠিক আছে? এদের মধ্যবর্তী সংযোজক সরলরেখার যে দূরত্ব আছে আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে সেটা 38.6 × 10⁴ কিলোমিটার। সো এই ভার কেন্দ্র থেকে ভার কেন্দ্রের দূরত্ব বলা হচ্ছে আমাদের কত? 38.6 × 10⁴ কিলোমিটার। খুব ভালো কথা। এখন আমরা চিন্তা করি যে এই বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখার যে কোনো একটা পজিশনে, লেটস এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুটার ভর হচ্ছে m ভরের বস্তু। তাহলে এই m ভরের বস্তুকে চন্দ্র তার নিজের দিকে আকর্ষণ করবে, পৃথিবীও তার নিজের দিকে আকর্ষণ করবে, তাই না? দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি যে এদের মাঝখানে থাকা যে কোনো বস্তুর উপর দুজনের আকর্ষণ বল, পৃথিবীর এবং চাঁদের আকর্ষণ বল পরস্পর বিপরীতমুখী। সো আমরা যদি বলি FEM ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের জন্য EM, এটা ছোট হাতের হবে, মানে আর্থ আমাদের m ভরের বডিটাকে চিন্তা করছি, যে m ভরের বডিটাকে সে হচ্ছে আকর্ষণ করবে। সো FEM ইকুয়ালস যদি বলতে পারি FMM, মুন এবং আমাদের বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। যদি এই দুটো পরস্পর সমান হয় তাহলে হচ্ছে কি আমরা বলবো যে এই পয়েন্টে যে অবস্থানের জন্য পরস্পর সমান হবে সেই অবস্থানে আমাদের দুজনের জন্য বল এর মান সমান। তাই জিজ্ঞাসা করছে যে উভয়ের টান সমান হবে, তাই জিজ্ঞাসা করছে না? তো যদি আমরা ধরে নেই আমাদের এই বস্তু কণাটি পৃথিবী থেকে d দূরত্বে আছে, তাহলে আসলে চাঁদ থেকে কতটুকু দূরত্বে থাকবে আমরা বুঝতেই পারছি। আমাদের যে অ্যাকচুয়াল দূরত্ব 38.6 × 10⁻⁴ কিলোমিটার মাইনাস d দূরত্বে সে চাঁদ থেকে আছে। সো আমরা বলতে পারি FEM ইজ ইকুয়ালস টু g ইন্টু পৃথিবীর ভর me ইন্টু বস্তুর ভর m ডিভাইডেড বাই d স্কোয়ার ইকুয়ালস টু g ইন্টু mm ইন্টু বস্তুর ভর m ডিভাইডেড বাই 38.6 × 10⁴ কিলোমিটার মাইনাস d, তাই তো? আচ্ছা, এটা হোল স্কোয়ার হবে।
খুব ভালো কথা। জি এবং জি বাদ, এম এবং এম বাদ। আমরা বুঝতে পারছি এখানে বলা হচ্ছে পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ। তার মানে এম ই ইকুয়ালস টু হচ্ছে 81 ইন্টু এম এম। সুতরাং আমরা বলতে পারি এম ই ডিভাইডেড বাই এম এম ইকুয়ালস টু হচ্ছে 81। মান যদি আমরা এখানে বসিয়ে দেই, আমরা পাচ্ছি এম ই ডিভাইডেড বাই এম এম ইকুয়ালস টু হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড বাই 38.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মাইনাস ডি whole squared. So ME by MM যেহেতু 81, আমরা বলতে পারি 81 is equals to হচ্ছে D squared divided by 338.6 into 10 to the power 4 minus D whole squared. এই পুরো পার্ট থেকে যদি আমরা D এর ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, আমরা এখান থেকে D এর ভ্যালু ক্যালকুলেট করে বলতে পারবো, আমরা এখান থেকে D এর ভ্যালু ক্যালকুলেট করে বলতে পারবো 34.74 into 10 to the power 7 meters. আমরা একটু ক্যালকুলেশন করলে আই গেস বুঝতে পারবো কিভাবে এসছে। আপনারা ক্যালকুলেশন করে নিতে চান, যদি চান অবশ্যই ইউ আর ওয়েলকাম। খেয়াল করে দেখবেন আমরা কিন্তু এখানে ফার্স্টে কিলোমিটারে মান বসিয়েছি, তারপর সেটাকে আমরা যখন অ্যান্সার এসেছে ওটাকে মিটারে কনভার্ট করেছি। পরবর্তীতে আমরা বলছি অভিকর্ষ ত্বরণের পরিবর্তন নিয়ে কথাবার্তা। আমরা জানি পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মানকে আদর্শ মান দ্বারা ধরা হয়, and g is equals to gm by r square. We know how that comes into action because f equals to আমরা জানি mg, এবং পৃথিবীর যে মহাকর্ষ বল তার মধ্যে যে কোনো একটি মানে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে মহাকর্ষ বল সেটাকে আমরা অভিকর্ষ বল বলি, এবং এই বস্তুটি যদি কেন্দ্র বরাবর g পরিমাণ ত্বরণ অনুভব করে তাহলে তার জন্য f equals to হচ্ছে আমরা জানি mg বলতে পারি নিউটন সেকেন্ড ল থেকে, এবং অ্যাকর্ডিং টু আওয়ার নিউটনস গ্র্যাভিটেশনাল ল আমরা জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার বলতে পারি। বোথ সাইড থেকে যখন বস্তুর ভর চলে যায় আমরা সেখান থেকে অভিকর্ষ ত্বরণের ভ্যালু জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার হাইপোথেসাইজ করতে পারি। পৃথিবীর ভরকে যদি আমরা এম হিসেবে প্রকাশ করি তাহলে এম ইন্টু রো ভি বলতে পারে, যেখানে ভি রো হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব এবং ভি হচ্ছে পৃথিবীর আয়তন। আবার পৃথিবীকে একটা সুষম গোলক চিন্তা করলে তার আয়তন দাঁড়াবে 4/3 পাই আর কিউব, যেখানে ছোট বড় হাতের আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই এম এর মানটা যদি আমরা এই জি এর সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা এই রকম একটা সমীকরণ পাবো, যেখানে জি ইজ ইকুয়ালস টু মহাকর্ষীয় ধ্রুবক জি ইন্টু 4/3 পাই আর রো। উচ্চতার প্রভাবে আমরা জানি হচ্ছে গিয়ে ও এইচ উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠলে তার জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তন এরকম হবে, এবং পৃথিবী পৃষ্ঠ হতে যদি ডি গভীরতায় বা এইচ গভীরতায় যায়, আসলে ডি গভীরতা হবে না এখানে, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দিস, এটা এইচ গভীরতা হবে। ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় যদি আমরা যাই তাহলে সেখানে আমরা জিএইচ ওই এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের ভ্যালু পাবো, এরকম একটা ইকুয়েশন। ঠিক আছে, তারপর আমরা জানি যে এই সমীকরণটাকে আসলে আমরা একটা সরলরেখা সমীকরণ হিসেবে প্রকাশ করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ বাই পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সরলরৈখিকভাবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বাড়ে। আমি আবারও বলছি, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত সরলরৈখিকভাবে অভিকর্ষ ত্বরণের মান বাড়ে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব আমরা দূরত্ব যত বাড়বে কেন্দ্র থেকে তত আবার অভিকর্ষ ত্বরণের মান কমবে বা সেটা এক্সপোনেনশিয়ালি কমবে। অ্যান্ড দিস ইজ দ্য গ্রাফ বিটুইন the relation between acceleration due to gravity and the distance from the center of the earth. ঠিক আছে, আই গেস গ্রাফটা দেখে বুঝতে পারবো আমরা একবার, খুবই সিম্পল একটা ব্যাপার। আর এখানে আমরা ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যাওয়ার জন্য এই যে ফর্মুলাটা আছে যেখানে h is very very less than r, এটাকে আমরা নিরুৎসাহিত করি, মানে যত কম পারি ইউজ করবো, এটাকে একেবারে ইউজ না করলেই ভালো হয়। ঠিক আছে, দ্যাট ইজ বিকজ এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন দিয়েছি h is very very less than r। সো পরীক্ষার হলে আপনাকে যে h এর ভ্যালু বা ডেটা দেওয়া হবে সেটাকে আপনি আসলে যদি ডিটারমাইন করতে থাকেন যেটা কি r থেকে খুব বেশি বড় না ছোট, তাতে আপনার একটা এক্সট্রা টাইম চলে যাচ্ছে, তাই না? সো রাদার দেন ডুইং দ্যাট আমরা যদি এই ইকুয়েশনটাকে ব্যবহার করি বা এই ইকুয়েশন সেটকে ইউজ করি, আমাদের জন্য কিন্তু হিসেব অনেক সহজ হয়ে যায়, ক্যালকুলেশন অনেক ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো দ্যাট ইজ ওয়াই আমরা বলতে চাই আপনাদেরকে যে এই ঘটনাগুলোকে একটু আমরা অ্যাভয়েড করব। ওকে, শুধুমাত্র যে উচ্চতার প্রভাবেই অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয় ব্যাপারটা এরকমই নয়। আমরা পৃথিবীর ঘূর্ণন বা আণবিক গতির প্রভাবের জন্য আসলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন দেখতে পারি। ল্যামডা ডিগ্রি অক্ষাংশে বা ল্যামডা অক্ষাংশে অবস্থিত পৃথিবীর কোনো স্থানে যদি আমরা অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ক্যালকুলেট করতে চাই তাহলে সেখান থেকে জি প্রাইম ইকুয়ালস টু হবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। বিষুবীয় অঞ্চলে যেহেতু ল্যামডা ইকুয়ালস টু 0 তাই জি প্রাইম ইকুয়ালস টু হবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর, এবং মেরু অঞ্চলে আমরা জানি ল্যামডা যেহেতু 90 ডিগ্রি সেখানে আমাদের আসলে ঘূর্ণনের জন্য এই ঘূর্ণনের কোনো প্রভাবই থাকবে না। আর নিরক্ষরেখায় জি এর মান সর্বনিম্ন এবং দুই মেরুতে সর্বাধিক, that's obviously something that we know previously.
এনিওয়েজ এখন যদি আমরা কিছু প্রবলেম সলভ করি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ এবং ভর 0.11 গুণ। অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে যদি আমাদের মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কতটুকু হবে বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা বলতে পারি মঙ্গল গ্রহের জন্য যদি আমরা হচ্ছে গিয়ে জি মার্স বলি, জি মার্স ইকুয়ালস টু হবে G the mass of Mars divided by the radius of Mars whole square, এবং পৃথিবীর জন্য আমরা বলতে পারি GE equals to হচ্ছে গিয়ে G mass of Earth divided by radius of Earth whole squared. So এখান থেকে আমরা যদি বলি GM divided by GE equals to, আমরা খেয়াল করে দেখব আমাদের বোথ সাইড থেকে কিন্তু অভিকর্ষ যেই কনস্ট্যান্টটা আছে বা মহাকর্ষীয় ধ্রুবক যেটা আছে সেটা কিন্তু আসলে কাটাকাটি চলে যাচ্ছে, ক্যান্সেলস ইচ আদার আউট। আমরা কিন্তু বলতে পারি এখানে MM divided by RM squared into RE squared divided by হচ্ছে গিয়ে ME, এই কথাটা আমরা বলতে পারি। এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এতটুকু গুণ। বলা হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ অর্থাৎ RM ইকুয়ালস টু 0.532 RE এবং মঙ্গল গ্রহের ভর MM ইকুয়ালস টু 0.11 ME। সো মানগুলো যদি আমরা বসিয়ে দেই, MM এর জায়গায় আমরা ME দিয়ে রিপ্লেস করি 0.11 ME ইন্টু RE এর জায়গায় এটাকে আমরা RM দিয়ে যদি রিপ্লেস করি, সরি এটাকে আমরা RE স্কোয়ারে রাখি, আমরা RM কে RE দিয়ে রিপ্লেস করলে 0.532 RE হোল স্কোয়ার্ড ইন্টু আমাদের জন্য ME হোল স্কোয়ার্ড। ME cancels each other out, RE square cancels each other out, so 0.11 divided by 0.532 whole squared। এখান থেকে আমরা বলতে পারি GM is equals to 0.11 0.532 whole squared into GE। অর্থাৎ আমরা এখান থেকে যদি ক্যালকুলেশনটা ফাইনালাইজ করি তাহলে আমরা GM এর ভ্যালু পেয়ে যাব। দেখি কত আসে। এখানে GM এর ভ্যালু আসছে 3.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইফ আই এম নট ভেরি মাচ রং। এই হচ্ছে সলিউশন, আশা করি বুঝতে পারছি। পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে একটি রকেটকে 5 কিলোমিটার পার সেকেন্ড গতিতে উৎক্ষেপণ করা হলো। রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে তা বের করা, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা চেয়েছে আমার কাছে, তাই না? সো আমরা চিন্তা করি যে এই হচ্ছে কি আমাদের পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে একটা রকেটকে আমরা নিক্ষেপ করছি একটা v ভেলোসিটিতে। সো কত উচ্চতা পর্যন্ত সর্বোচ্চ যাবে, ধরে নিচ্ছি সেই h উচ্চতা পর্যন্ত সর্বোচ্চ ক্লাইম্ব করছে। এখন এই h উচ্চতা পর্যন্ত যে যাবে, যাওয়ার জন্য ভূপৃষ্ঠ থেকে সে কিন্তু 1/2 mv স্কয়ার পরিমাণ গতিশক্তি নিয়ে জার্নি করছে এবং এই 1/2 mv স্কয়ার দ্বারা সে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। সো অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ করে আমরা সেটাকে বলতে পারি F ইনটু dr, কৃত কাজ ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এবং এটাকে ইন্টিগ্রেট করব আমরা ফ্রম 0 টু h। এভাবেও ক্যালকুলেট না করে আমরা আসলে লিমিটটা একটু অন্যভাবে দিব। আমরা বলতে চাই এটার আপার লিমিট হবে, লোয়ার লিমিট হবে r, কারণ ভূপৃষ্ঠে থেকে যেহেতু জার্নি শুরু করছে, কেন্দ্র থেকে কিন্তু ভূপৃষ্ঠের দূরত্ব হচ্ছে r, অর্থাৎ প্রথমে r দূরত্বে তার অভিকর্ষ বল কাজ করছিল, যখন সে h উচ্চতায় উঠেছে তখন r প্লাস h উচ্চতায় তার জন্য অভিকর্ষ ত্বরণের মান কাজ করেছে। ঠিক আছে, ওকে, যদি তাই হয় তাহলে এটাকে আমরা f ইনটু dr না বলে f ইনটু dh ও বলতে পারি আই গেস, বিকজ h এর রেসপেক্টে আমরা হচ্ছে গিয়ে ভ্যালু নিয়ে কাজ করছি। খুব ভালো কথা। এখন যেহেতু আমরা ইন্টিগ্রেট কেন করছি বুঝতেই পারছি, কারণ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এবং যত উপর দিকে অভিকর্ষ বল যেহেতু চেঞ্জ হবে, সো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজে আমাদের এখানে আসবে। সো আমরা বলতে পারি 1/2 mv স্কয়ার ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ r থেকে r প্লাস h। f এর মান কত আমরা জানি, g, বড় হাতের m হচ্ছে পৃথিবীর ভর, ছোট হাতের m হচ্ছে রকেটের ভর, এই m টাও রকেটের ভর কিন্তু, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জন্য h স্কয়ার dh। ওকে, খুব ভালো কথা। যদি তাই হয় এখন আমরা এখান থেকে কি করব, g, m এবং m কে বাম পাশে নিয়ে আসব, আমার r থেকে r প্লাস h এর মধ্যে হচ্ছে গিয়ে ঘটনাটাকে আমরা ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেশন অফ 1/h স্কয়ার dh। ঠিক আছে, এখন যদি আমরা আরেকবার ইকুয়েশনটাকে ফাইনালাইজ করে লিখি, আমরা উভয় পক্ষ থেকে কিন্তু বস্তুর ভর ক্যান্সেল আউট করে বলতে পারি 1/2 v স্কয়ার ইকুয়ালস টু gm ইন্টিগ্রেশন অফ r থেকে r প্লাস h 1/h স্কয়ার dh। 1/h স্কয়ার dh কে ইন্টিগ্রেট করলে আমরা জানি -1/h আসা উচিত, তাই না? সো আমরা বলতে পারি 1/2 v স্কয়ার ইকুয়ালস টু gm ইনটু -1/h r plus h divided by r। এখন আমরা যদি লিমিট বসিয়ে দিই এখানে 1/2 of v square equals to gm
আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যেহেতু এটা মাইনাস সাইন আছে আমরা বলবো মাইনাস 1/r প্লাস h, ওকে, মাইনাসে মাইনাসে প্লাস 1/r। আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ r ইকুয়ালস টু কত, শুরুতেই বলেছিলাম 6.4 ইন্টু 10⁶ মিটার্স। এখান থেকে চাইলে আমরা খুব সহজেই h এর ভ্যালু বের করে ফেলতে পারি, তাই না? এখন একটা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে অভিকর্ষচ্যুত বল বা মহাকর্ষ বল কিন্তু নিচের দিকে কাজ করেছে এবং বস্তু সরণ হয়েছে কোন দিকে, খাড়া উপরের দিকে। সুতরাং কৃতকাজের রাশিমালায় আমার এখানে একটা cos 180 ডিগ্রি আসবে, বিকজ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দি ফোর্স ইজ অ্যাট অপোজিট অ্যাঙ্গেলস টু ইচ আদার, তাই না? সো cos 180 ডিগ্রির জন্য আমার একটা মাইনাস সাইন আসবে, এখানেও একটা মাইনাস সাইনও থাকবে, এখানেও মাইনাস সাইন থাকবে, and that minus sign will be continued throughout the whole situation. So ক্যালকুলেশন করলে এখান থেকে h এর ভ্যালু আমরা পাবো 1.6 ইন্টু 10⁶ মিটার্স। এটাই হচ্ছে আমাদের রকেটের উচ্চতা। তো এই প্রবলেমে বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন 90 কেজি হলে মঙ্গল পৃষ্ঠে তার ওজন কত হবে? মঙ্গলের ভর পৃথিবীর ভরের 1/9 অংশ। সো অ্যাকর্ডিং টু আওয়ার গিভেন ডেটা আমরা বলতে পারি মঙ্গল গ্রহের ভর যদি mm হয় এবং পৃথিবীর ভর যদি me হয়, আমাদের এটার ইকুয়েশন হচ্ছে 1/9। এবং আমরা আরো বলতে পারি মঙ্গল গ্রহের ব্যাসার্ধ rm ডিভাইডেড বাই re ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য হাফ, অথবা re ডিভাইডেড বাই rm ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2। ওকে, গিভেন দিস সিচুয়েশনস আমরা বলতে পারি gm ডিভাইডেড বাই ge ইজ ইকুয়ালস টু বেসিক্যালি mm ইনটু re হোল স্কয়ার ডিভাইডেড বাই rm স্কয়ার্ড ইনটু me, রাইট? এখান থেকে আমরা যদি mm ডিভাইডেড বাই me এর ভ্যালু 1/9 ইনপুট দেই, gm ইকুয়ালস টু আসছে 1/9 এবং re স্কয়ার বাই rm স্কয়ার ইকুয়ালস টু হবে আমাদের জন্য 4 ইনটু হচ্ছে গিয়ে ge, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 9 ইনটু 9.81। সো আমরা মার্সে অভিকর্ষ ত্বরণের ভ্যালু পাচ্ছি, আই গেস 4 divided by 9 into 9.81 gives us the value of 4.36 according to this data, 4.36 meters per second squared, তাই তো? সুতরাং আমরা বলতে পারি যে মার্সে কারো হচ্ছে গিয়ে ওজন ইকুয়ালস টু mgm ইকুয়ালস টু যার ভর হচ্ছে 90 কেজি, তার জন্য 4.36 দিয়ে মাল্টিপ্লাইড করে আমরা পাচ্ছি 392.4 newtons. I guess you guys got the answer. ওজন মার্সে কতটুকু হচ্ছে? 392.4 নিউটন। এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার, আই গেস বুঝতে পারছি আমরা। সো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা পরবর্তী টপিকে মুভ অন করি। আমাদের পরবর্তী টপিকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং বিভব, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পোটেনশিয়াল। বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির জন্য যে পোটেনশিয়াল সেটা নিয়ে আলোচনা করছি আমরা এখানে। বলা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে কোনো বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ একই, এবং উই আর সিইং দিস ইকুয়েশনস হিয়ার। আই গেস আমরা এই ইকুয়েশনগুলো সবাই পারি বা বুঝি হালকা পাতলা, তাই না? অ্যান্ড দ্যাট ইজ বিকজ এই ইকুয়েশনগুলো আমাদের কিন্তু আসলে ইন্টারমিডিয়েটে এইচএসসির জন্য ভালো মতো পড়াশোনা করে আসতে হয়েছে। যদি আমরা এগুলোর কোনো কিছু মিস আউট করি, দেন আই উড রিকোয়েস্ট ইউ গাইস পোলাইটলি to go back to your textbooks এবং একবার যদি আমরা একটু রিভিউ করি টপিকগুলো বা থিওরিগুলো, আই গেস আমাদের কাছে সূত্রগুলো আরো একটু বেশি প্রমিনেন্ট হবে, আই গেস। এবং আমাদের কাছে আসলে সূত্রগুলোকেই মনে রাখা এখন ইম্পর্টেন্ট, বিকজ অ্যাডমিশন টেস্ট সামনে আমাদের, তাই তো? এখন আসলে অত ডিপে আমরা আলোচনা করতে চাচ্ছি না। ডেপথ আলোচনা অবশ্যই প্রয়োজন, বাট সেটা আমাদের জন্য এইচএসসি পরীক্ষার সময় ছিল। এখন যেহেতু সময়টা অনেক 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 বেশি কনসাইজড, রাইট? তো এই কনসাইজ টাইমের মধ্যে আমরা চাই যেন করে আমাদের ফোকাসটা একদম স্ট্রেট পয়েন্টে থাকে আর কি। এনিওয়েজ, এবং আমরা পরবর্তী টপিকে যদি দেখি, এই সূত্রগুলো আপনারা একটু চাইলে রিভিউ করে নিন প্লিজ কষ্ট করে। পরবর্তী টপিকে আমরা বলছি সুষম গোলকের ক্ষেত্রে মহাকর্ষীয় সূত্র। এই সূত্রগুলো আমরা আই গেস আমাদের সবাই আমরা এগুলোর সাথে পরিচিত। বলা হচ্ছে ফাঁপা গোলকের বাইরে r দূরত্বে m ভরের কণার উপর আকর্ষণ বল, দ্যাট উই নো, রাইট? এবং গোলকের ভর আমরা এখান থেকে ইকুয়েশন দিয়ে হিসাব করছি। নিডেড গোলকের বাইরে r দূরত্বে m ভরের কণার জন্য আকর্ষণ বল, এবং এই সূত্রগুলো আসলে আমাদের বিভিন্ন কাজে লাগতে পারে মহাকর্ষীয় সূত্র হিসেবে, রাইট? একবার সূত্রগুলোকে দেখে নিয়ে আমি শিওর আপনাদের টেক্সট বইগুলোতে এদের প্রমাণ আছে, আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে যদি একবার টেক্সট বইটা রিভিউ করে নেন। তো আমাদের এই প্রবলেমে বলা হচ্ছে একটি সুষম গোলকের ভর 1 × 10⁴ কিলোগ্রাম এবং ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। সো আমরা চিন্তা করি এই হচ্ছে গিয়ে আমাদের প্রবলেমের সেই গোলক, ঠিক আছে? যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আমরা বলছি 1 মিটার এবং ভর বলছি m ইকুয়ালস টু হচ্ছে 1 × 10⁴ কিলোগ্রাম। বলা হচ্ছে গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্বে
সো আমাদের বেসিক্যালি যদি ধরি হচ্ছে গোলকের কেন্দ্র ও, এই গোলকের কেন্দ্র ও থেকে 0.5 মিটার দূরত্বটা হচ্ছে লেটস সে এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্টে অবস্থিত একটা m ভরের বস্তু কণার উপর মহাকর্ষ বলের মান আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে যে কাজটা করব এখন, এই বিন্দুতে বা এই বিন্দুতে 0.5 মিটার দূরত্বে একটা হচ্ছে গিয়ে গোলক কল্পনা করে নিব, ঠিক আছে? এখন এই গোলকের ভর যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। আমাদের যে কল্পিত গোলক আছে সেই কল্পিত গোলকের ভর যদি আমরা m প্রাইম বলি আমাদের জন্য, তাহলে সেই কল্পিত গোলকের ভর m প্রাইম ইকুয়ালস টু হবে রো ইনটু v প্রাইম, যেখানে v প্রাইম হচ্ছে m প্রাইম গোলক ভরের গোলকের আয়তন এবং রো হচ্ছে সমস্ত গোলকের ঘনত্ব। এখন সমস্ত গোলকের ঘনত্ব রো যদি আমরা বের করতে চাই আমরা বলবো রো ইজ ইকুয়ালস টু m বাই v, সমস্ত গোলকের ভর ডিভাইডেড বাই সমস্ত গোলকের আয়তন। কোয়েশ্চেন ওয়াইজ আমাদের সমস্ত গোলকের ভর হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আয়তন হচ্ছে 4/3 পাই ইনটু r কিউব, ব্যাসার্ধ যেহেতু 1 মিটার সো 1 কিউব। আমরা বুঝতেই পারছি এখানে 1 ইনটু 10 টু দি পাওয়ার 4 বা 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4/3 পাই, এটা হচ্ছে আমাদের সমস্ত গোলকের ঘনত্ব, কারেক্ট? সো যদি আমরা এই মানটা এখন m প্রাইমের ইকুয়েশনে বসিয়ে দিই, m প্রাইম ইকুয়ালস টু হবে 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4/3 পাই, এবং v প্রাইম কত হবে? v প্রাইম হবে 4/3 পাই r কিউব। r প্রাইম কিউব কতটুকু আসলে? 0.5 টু দি পাওয়ার 3, রাইট? এখন এখানে 4/3 পাই 4/3 পাই কিন্তু আমাদের জন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কারেক্ট? সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 কিউব অথবা 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 কিলোগ্রাম হচ্ছে আমাদের m প্রাইম গোলকের ভর। সো m প্রাইম গোলকের ভর যদি এরকম হয় তাহলে m প্রাইম গোলক কর্তৃক আমাদের ছোট হাতের m ভরের কোনো কণার উপর মহাকর্ষ বলের মান হবে m ইজ ইকুয়ালস টু g ইনটু m প্রাইম ইনটু ছোট হাতের m ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব r স্কয়ার বা r প্রাইম স্কয়ার, যেখান থেকে আমরা বলতে পারি যে r প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 0.5 বিকজ সেটাই আমাদের কাছে চাওয়া হয়েছে, তাই না? এই যে বলা হচ্ছে কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্বে, তাহলে g এর মান আমরা জানি 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন পার মিটার স্কয়ার্ড, 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 হচ্ছে m প্রাইম এবং ছোট হাতের m ও থেকে যাচ্ছে এবং ডিভাইডেড বাই r প্রাইম স্কয়ার্ড, তার মানে ইনটু 0.5 হোল স্কয়ার। যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের কাছে f এর মান আসছে, আমাদের মান আসবে 3.34 m ইনটু 10 টু দি পাওয়ার -7, সরি ভুল বলেছি আমি। আমাদের এখানে তাহলে ফোর্সের ভ্যালু f ইজ ইকুয়ালস টু আসছে 3.34 ইনটু 10 টু দি পাওয়ার -7 m নিউটন। যেহেতু m এর কোনো ভ্যালু বলা হয় নাই সো এই প্যারামিটারটা আমাদের ইকুয়েশনের অ্যানসারে থেকে যাচ্ছে। আই গেস বুঝতে পারছি আমরা। পরবর্তীতে আমরা মুক্তিবেগ নিয়ে আলোচনা করছি। বলা হচ্ছে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেটাকে আমরা মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলে থাকি। এবং এসকেপ ভেলোসিটির বেশ কিছু ইকুয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি, আই গেস, তাই না? ইকুয়েশনগুলো প্রত্যেকটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং প্রতিটা নিয়ে আমরা কাজ করব। খেয়াল করে দেখি আমরা আসলে আশা করি বুঝতে পারছি কিভাবে আসলে ইকুয়েশনগুলোকে আমরা এনেছি। আমরা জানি পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি খাড়া ঊর্ধ্বে আমরা ছুঁড়ে মারি তাহলে হচ্ছে গিয়ে v বেগে ছুঁড়ে মারলে তাকে আমরা গতিশক্তি সহকারে ছুঁড়ে মারি 12 mv² এবং এই গতিশক্তির প্রভাবে বস্তু কণাটি অভিকর্ষ বলের বিরুদ্ধে বা মহাকর্ষীয় বিভবের বিরুদ্ধে কাজ করে আস্তে আস্তে উপরের দিকে দূরত্ব অতিক্রম করে। এবং যেহেতু মহাকর্ষীয় বল বা অভিকর্ষ বল একটি পরিবর্তনশীল বল, সুতরাং কৃত কাজ আমাদের জন্য আসবে ইন্টিগ্রেশনের মাধ্যমে r থেকে r+h, যেখানে r+h হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থান। যদি আমরা মুক্তিবেগ চাই তাহলে r+h ইজ ইকুয়ালস টু আমরা বলবো ইনফিনিটি, কারেক্ট? তার মানে বস্তুটা আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। এখান থেকে আমরা আসলে ক্যালকুলেশনটা আগালে এরকম ইকুয়েশনগুলো পেয়ে থাকবো মুক্তিবেগের। আই গেস সবাই বুঝতে পারছি। যদি না পারি তাহলে একটু কষ্ট করে আমরা জানো আমাদের যে টেক্সট বই আছে টেক্সট বইগুলো খুলে একবার রিভিউ করলে আই গেস জিনিসপত্রগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা মুক্তিবেগ নিয়ে আসা একটা সমস্যার সমাধান করব। বলা হচ্ছে মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। বলা হচ্ছে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ থেকে একটি মহাশূন্য যানকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করলে মহাশূন্য যানটি মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ বলের বাইরে চলে যেতে পারবে, রাইট? সো আমরা বেসিক্যালি এখানে কি যাচ্ছি? আমরা এখানে আসলে মঙ্গল গ্রহের মুক্তিবেগের কথা যাচ্ছি, তাই না? মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান বের করতে যাচ্ছি, which should be pretty easy। আমরা তাও দেখে দিচ্ছি কিভাবে আসলে করা যেতে পারে, ঠিক আছে?
তো এখন আমরা একটু আগের স্লাইডে মুক্তিবেগের ইকুয়েশন VE ইকুয়ালস টু দেখে এসেছিলাম √2gm ডিভাইডেড বাই r, তাই না? এখন যদি আমরা এটা মার্সের এসকেপ ভেলোসিটি নিয়ে কথাবার্তা বলি তাহলে আমরা VEM ইকুয়ালস টু বলবো √2g মার্সের মাস বা মঙ্গল গ্রহের ভর ডিভাইডেড বাই মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। এখন আমরা সবাই জানি পৃথিবীর ভর হচ্ছে কত, 6 × 10⁻24 কিলোগ্রাম। আমরা সবাই জানি পৃথিবীর ব্যাসার্ধ কত, 6.4 × 10⁻6 মিটার। এসআই ইউনিটেই চিন্তা করছি। তাহলে আমরা মঙ্গল গ্রহের মাস ইকুয়ালস টু বলতে পারি 0.11 ইন্টু পৃথিবীর ভর এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ইকুয়ালস টু বলতে পারি 0.532 ইন্টু হচ্ছে কি আর। মানগুলো যদি আমরা ক্যালকুলেট করলে আই গেস পেয়ে যাব। তাহলে মঙ্গল গ্রহের ভর আসছে 6.6 ইন্টু 10⁻23 এবং RM ইকুয়ালস টু আসছে 3.405 × 10⁻6 মিটার। যদি তাই হয়, এই ভ্যালুগুলো যদি আমরা ইনপুট দিয়ে দেই তাহলে আমরা মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান পেয়ে যাব 2 × 6.673 × 10⁻11 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আমাদের মান হচ্ছে গিয়ে 6.6 × 10⁻23 আর নিচে হচ্ছে 3.405 × 10⁻6। ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা আসছে 5.09 × 10⁻3 মিটার্স পার সেকেন্ড। এটাই তাহলে আমাদের মঙ্গল গ্রহের মুক্তিবেগের ভ্যালু। অর্থাৎ যদি কোনো একটা রকেট এত বেগে উৎক্ষেপণ করা যায় বা মহাশূন্য যানকে এত বেগে উৎক্ষেপণ করা যায় তাহলে মহাশূন্য যানটি অবশ্যই মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ বলের বাইরে চলে যেতে পারবে। তাহলে চলুন আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে দেখাও যে ন্যূনতম কোনো বস্তুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে মহাশূন্য দিকে ছুড়ে মারলে বস্তুটি পৃথিবীর অভিকর্ষণ বলের আকর্ষণ কাটিয়ে উঠতে পারে। যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বলা হয়েছে 6.4 × 10⁻6 মিটার। এখন এটা দেখানোর জন্য আমরা চিন্তা করি যে এই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে খাড়া ঊর্ধ্বে v বেগে নিক্ষেপ করা হলো। তাহলে এই বস্তুর জন্য সমস্ত শক্তি পৃথিবী পৃষ্ঠে অবস্থানকালে ½ mv² বা তার গতিশক্তি ইজ ইকুয়ালস টু, আমরা জানি তার কৃত কাজ ইন্টিগ্রেশন অফ dw। এখন এখানে কৃত কাজ আসলে কি হবে? আমরা জানি বস্তুটির ভর যদি m হয় তাহলে এই m ভরের বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে mg বলে আকর্ষণ করছে। তাহলে এই mg বলের বিরুদ্ধে বস্তুটা যত দূরত্ব অতিক্রম করবে সেইটুকুই হচ্ছে গিয়ে তার জন্য কৃত কাজ, তাই না? বা অভিকর্ষজ বিভব শক্তি। তো আমরা যদি ধরি যে বস্তুটি তার বেগের দিকে dh পরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করেছে তাহলে আমরা বলতে পারি ½mv² ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ f ইন্টু dh। কেন? তার কারণ হচ্ছে গিয়ে ভাইয়া বুঝতে হবে আমাদেরকে এখানে যে অভিকর্ষ বল একটি পরিবর্তনশীল বল বা মহাকর্ষ বল একটি পরিবর্তনশীল বল। যত উপরের দিকে উঠবে তত তার মহাকর্ষ বলের মান বা অভিকর্ষ বলের মান কমতে থাকবে। এন্ড দ্যাট ইজ ওয়াই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা আসলে ইন্টিগ্রেশন থেকেই নিয়ে আসি। লোয়ার লিমিট হবে r, কারণ ভূপৃষ্ঠ থেকে বস্তু যাত্রা শুরু করেছে, ভূপৃষ্ঠে থাকাকালীন সময়ে বস্তুটি কেন্দ্র থেকে r দূরত্ব অবস্থান করছে, এবং আপার লিমিট হবে ইনফিনিটি, কারণ আমরা চাচ্ছি বস্তুটি আর পৃথিবীতে ফিরে না আসুক। অভিকর্ষের বলের আকর্ষণ যদি কাটিয়ে ফেলতে পারে পৃথিবীতে আর বস্তুটি ফিরে আসবে না। তো এই লিমিটের মধ্যে যদি আমরা তাকে ডেফিনিট ইন্টিগ্রাল করি তাহলে আমরা ইনশাআল্লাহ একটা ভ্যালু পেয়ে যাব। সো দেখি আমরা এখন ½ mv² ইকুয়ালস টু ইন্টিগ্রেশনে আমরা যদি f এর ভ্যালু বসিয়ে দেই g পৃথিবীর ভর ইনটু বস্তুর ভর ইন্টিগ্রেশন অফ 1/h², তাই তো? যেহেতু h বাদে বাকি সবাই আমার এখানে ধ্রুবক, তাদেরকে বাম পক্ষে নিয়ে আসলাম এবং লিমিট বসিয়ে দিলাম r থেকে ইনফিনিটি পর্যন্ত। ক্যালকুলেশন আমি বলতে পারি ½ ইজ ইকুয়ালস টু, আমরা বলবো gmm, তাই তো? এখান থেকে আমরা বোথ সাইডে বস্তুর ভর কিন্তু ক্যান্সেল আউট করে ফেলতে পারি। পরের লাইনেই আমরা সেই কাজটি করব এবং 1/h² এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/h, আমরা সবাই জানি, তাহলে ইনফিনিটি থেকে আর। এখন আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো, বাট যেহেতু রেজাল্টে একটা মাইনাস আছে আমরা একবারে কিন্তু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের জায়গায় লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট করে ফেলতে পারি, তাই না? সো আমরা কিন্তু বলবো এখানে gmm ইন্টু -1/∞
প্লাস 1/r, তাই না? ক্যালকুলেশনটাকে যদি আমরা একটু মানুষের মতো করি, মানে একটু ঠিক করি, তাহলে হাফ অফ mv স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি gmm ইন্টু 1/r মাইনাস 1/infinity. We all know 1/infinity মানে 0, বোথ সাইড থেকে বস্তুর ভর কাটাকাটি চলে যাচ্ছে। সো আমরা এখানে যে বেগটা পাচ্ছি এটাকেই বলবো মুক্তিবেগ। আমরা বলবো তাহলে ve স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gm ডিভাইডেড বাই r, অথবা আমরা এখান থেকে ve ইকুয়ালস টু বলবো √2gm ডিভাইডেড বাই r। এখন আমরা সবাই জানি পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর দেওয়া এখানে দেওয়া না থাকলেও আমরা জানি m ইকুয়ালস টু হচ্ছে 6 × 10⁻24 কিলোগ্রাম, তাই তো? এবং আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক g এর ভ্যালু হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ারড পার কেজি স্কোয়ারড। সো এখন যদি আমরা এই ভ্যালুগুলোকে এই ইকুয়েশন ইনপুট দেই তাহলে আমরা পাচ্ছি আপনারা ক্যালকুলেটরে আপনার মান বসাইলেই পাবেন 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো তাহলে মুক্তিবেগ যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, এটাই তো আসলে আমাদের জন্য চাওয়া হয়েছে, তাই না? 11.2 কিলোমিটার পার সেকেন্ড ন্যূনতম ভেলোসিটি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই মুক্তি বেগটা কিন্তু আসলে ডিরেকশন নির্ভরশীল না, বিকজ খেয়াল করে দেখেন ডান পক্ষে কোনো কিছুই আমার এখানে ভেক্টর না। সো আসলে এটাকে মুক্তি বেগ না বলে আমরা মুক্তি দ্রুতিও বলতে পারি, বাট মুক্তি বেগ আলটিমেটলি আসলে একটা স্কেলার কোয়ান্টিটি ইন দিস পার্টিকুলার কেস, বিকজ যেদিকেই ছুরি মারি না কেন, যদি পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা হচ্ছে যেদিকেই ছুড়ে মারবো সেদিকেই যদি আমাদের ভেলোসিটি 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, অবশ্যই বস্তুটা পৃথিবীর অভিকর্ষ বলের আকর্ষণ কাটিয়ে চলে যেতে পারবে। আই হোপ সবাই বুঝতে পেরেছি আমরা প্রবলেমটার সলিউশন। তো পরবর্তী প্রবলেমের দিকে মুভ অন করি। পরবর্তী প্রবলেমে যাওয়ার আগে আমরা হচ্ছে গিয়ে কৃত্রিম উপগ্রহের কিছু থিওরিটিক্যাল ব্যাপার দেখতে পাচ্ছি। তো কৃত্রিম উপগ্রহের ইকুয়েশনগুলো আসলে বের করা খুবই সিম্পল এবং আমরা আশা করি সবাই পারবো। তাও একবার দেখিয়ে নেই। আমরা যদি ধরে নেই এই হচ্ছে কি আমাদের পৃথিবী, এবং পৃথিবীর চারপাশে কোনো একটা স্যাটেলাইট আমাদের হচ্ছে গিয়ে প্রদক্ষিণ করছে, ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায়, তাহলে তাকেও একটা বৃত্তাকার গতিপথে কিন্তু ঘুরে আসতে হবে, তাই না? তো তাহলে বৃত্তাকার গতিপথে ঘুরে আসার জন্য তার এখানে যেই পরিমাণ কেন্দ্রমুখী বলের প্রয়োজন সেটা হচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস h। ঠিক আছে, কারণ ভূপৃষ্ঠের থেকে কেন্দ্রের গভীরতা হচ্ছে কি r, এবং আর ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় আমাদের এই স্যাটেলাইটটি আছে। সো mv স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস h ইকুয়ালস টু হচ্ছে m ইনটু g প্রাইম, অর্থাৎ h উচ্চতায় তার যে অভিকর্ষ বল সেটাই তাকে আসলে কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে। এবং এখান থেকে আমরা বলতে পারি m ইনটু g প্রাইমের জায়গায় আমরা কি বলতে পারি, g প্রাইমের জায়গায় আমরা বলতে পারি হচ্ছে g into m divided by r plus h whole square, তাই তো? এখান থেকে আমরা বোথ সাইড থেকে বস্তুর ভর কাটাকাটি করে বলতে পারি যে আমাদের এখানকার জন্য v is equals to basically √gm divided by r plus h, and that is how আসলে আমাদের বাকি ইকুয়েশন গুলো এখান থেকে নিয়ে আসা যাবে। আই গেস পারবো আমরা সবাই। তাও একবার যদি দেখে নেই আমরা, তাহলে আমাদের জন্য হয়তো সুবিধা হবে। এবং এই সমীকরণগুলো ফ্রিকোয়েন্টলি আমাদের কাজে লাগে। আমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবো যে আমরা যখন হচ্ছে গিয়ে এই ক্যালকুলেশনগুলো করতে যাচ্ছি, এগুলোর ডেপথের আলোচনা আমরা এখনকার ক্লাসে করছি না, বিকজ এখন আসলে আমাদের ওরকম পরিমাণ সময় অ্যাটেনশন এদিকে ফোকাস না দিলেও চলছে। বাট স্টিল আমরা আপনাকে রিকোয়েস্ট করবো, প্লিজ বইটা খুলে একবার যদি আপনারা প্রমাণগুলো দেখে নেন, আই এম শিওর আপনারা পারেন, না পারলে একবার যদি দেখে নেন আপনাদের জন্য ব্যাপারটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা যতটুকু পারছি অঙ্কগুলোর ফাঁকে ফাঁকে আমরা কিছু টপিক বোঝানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, বাট I'm confused যে that should be enough, বিকজ সবাই আসলে একরকম প্রিপারেশন আমরা নেই না। দ্যাটস ওয়াই আমি আপনাদের সবাইকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আমি একটু রিকোয়েস্ট করবো, বিকজ ইরেসপেক্টিভ অফ হাউ ইউ স্টাডিড ইন ইউর পাস্ট ডেজ, এখন একটু কষ্ট করে কনসেন্ট্রেটেড ওয়েতে আমরা যদি বইগুলো একটু ঘাটাই প্লাস আমাদের ক্লাসগুলো করি, আই হোপ আপনাদের যে প্রিপারেশনটা আছে সেটা বেশ কম্প্যাক্ট হবে। ওয়েল, বেস্ট অফ লাক। দেখা যাক আমরা আসলে কিভাবে সলভ করতে পারি বাকি প্রবলেমগুলো। এর পরের প্রবলেমগুলো থেকে আশা করি আমরা হচ্ছে গিয়ে এই টপিকগুলোকে বুঝতে বা এই সূত্রগুলোর ইউজেজ বুঝতে একটু হলেও ইজিয়ার হবে আমাদের জন্য। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, বা একবার যদি সূত্রগুলোকে রিভিউ করে ফেলি আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং চলেন তো আমরা তাহলে এই টপিকের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। প্রথমে দেওয়া আছে পৃথিবীর ব্যাস 12,800 কিলোমিটার এবং একটি উপগ্রহ বৃত্তাকার কক্ষে 7.8 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে ঘুরে। বৃত্তাকার কক্ষে অভিকর্ষ ত্বরণ যদি 9 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে বৃত্তাকার কক্ষের উচ্চতা এবং একবার পূর্ণ ঘূর্ণনের জন্য সময়কাল নির্ণয় করো। খুব ভালো কথা, আমরা আশা করি বুঝতে পারছি যে কি করতে হবে। সো চলুন প্রথমে আমরা ভিজুয়ালাইজ করি। এই হচ্ছে সেই পৃথিবী যার কেন্দ্র হচ্ছে ও। তো এই পৃথিবীর ব্যাস আমাদের কাছে বলা আছে। সো ব্যাস থেকে কিন্তু আমরা চাইলে খুব সহজে পৃথিবীর ব্যাসার্ধ আর ক্যালকুলেট করতে পারি, এবং আমরা বুঝতে পারছি পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়ালস টু এখানে হবে 6,400 কিলোমিটার। আর 6,400 কিলোমিটারকে আমরা এসআই তে কনভার্সন করে 6.4 × 10⁶ মিটারে বলতে পারি।
খুব ভালো কথা। তারপর আমরা বলেছি একটা বৃত্তাকার উপগ্রহ, মানে একটা উপগ্রহ বৃত্তাকার কক্ষে ঘূর্ণায়মান আছে। সো অবশ্যই উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট একটা উচ্চতায় থাকবে। ধরে নিচ্ছি সেই উচ্চতা হচ্ছে h। তাহলে h উচ্চতায় ঘূর্ণায়মান এই উপগ্রহের জন্য যে বৃত্তাকার কক্ষপথটি আছে, সেই বৃত্তাকার কক্ষপথটি আমরা যদি ভিজুয়ালাইজ করা ট্রাই করি, অনেকটা ব্যাপারটা এরকম হওয়া উচিত, তাই না? তখন ঘটনা হচ্ছে আমরা কি বুঝতে পারছি যে বৃত্তাকার কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে r = r+h। সো এই বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনের জন্য আমাদের এই উপগ্রহটি অবশ্যই একটি কেন্দ্রমুখী বলের জন্যই ঘুরছে, এবং আমরা বুঝতে পারছি এই কেন্দ্রমুখী বল তাকে কে সরবরাহ করছে? পৃথিবীর যে আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বল তাকে এই কেন্দ্রমুখী বলে সরবরাহ করবে। এখান থেকে আমরা কিন্তু বোথ সাইডে, এই সমীকরণটা থেকে বোথ সাইডের উপগ্রহের ভরটাকে ক্যান্সেল আউট করতে পারি। যদি উপগ্রহের ভর ক্যান্সেল আউট হয়ে যায়, আমরা কিন্তু পরবর্তী লাইনে বলতে পারি যে v²/g = r+h। যেহেতু আমাদের বৃত্তাকার কক্ষের উচ্চতা চাওয়া হয়েছে, সো আমাদের h বের করতে হবে। আমরা এই সমীকরণ থেকে বলতে পারি h = v²/g - r। r এর ভ্যালু দেওয়া আছে, আমরা v বুঝতে পারছি, এখানে v বলা হচ্ছে কত? 7.8 কিলোমিটার/সেকেন্ড, এবং আমাদের কাছে অভিকর্ষ ত্বরণ g বলা হয়েছে 9.0। সো আমরা যদি ভ্যালুগুলো ইনপুট দেই তাহলে আমরা পাবো 7.8 × 10³ হোল স্কোয়ার্ড ডিভাইডেড বাই 9.0 মাইনাস 6.4 × 10⁶। আমরা পুরোটাকেই কিন্তু হচ্ছে গিয়ে SI ইউনিটে কনভার্ট করে লিখেছি। সো আমরা যদি h এর ভ্যালু এখান থেকে বের করতে চাই, তাহলে আমরা h এর ভ্যালু পেয়ে যাব। আমরা তাহলে পাচ্ছি 3.6 × 10⁵ মিটার্স। সো এটা হচ্ছে আমাদের তার বৃত্তাকার কক্ষের উচ্চতা। পেয়ে গেলাম মাত্র আমরা প্রথম অ্যান্সার আমাদের জন্য। আমরা তাহলে আমাদের প্রথম অ্যান্সারটি পেয়ে গেলাম। দ্বিতীয় অ্যান্সারের দিকে যদি আমরা তাকাই, আমাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে একবার পূর্ণ ঘূর্ণনের জন্য সময়কাল। আমরা কিন্তু বলতে পারি যে এই যে আমাদের বস্তু কণা বা আমাদের এখানে যে স্যাটেলাইট আছে, তার যে রৈখিক বেগ v এবং কৌণিক বেগ ওমেগা হলে v = r+h, অথবা ওমেগা বলতে পারি আমরা v/r+h। ওমেগা আমরা আবার জানি 2π/t। এখান থেকে আমরা পর্যায়কাল t বলতে পারি 2π × r+h/v। যদি ইনপুট গুলো দিয়ে দিই আমরা, তাহলে 2 × 3.1416 ডিভাইডেড বাই 7.8 × 10⁻³ আমাদের হরে থাকছে 6.4 × 10⁶ প্লাস 3.6 × 10⁵। ক্যালকুলেশন করলে আমরা t এর ভ্যালু পাচ্ছি 5445.4 সেকেন্ডস। তো এটাই তাহলে পর্যায়কাল আমাদের দ্বিতীয় অ্যান্সার। এতটুকু আমরা ক্লিয়ারড। তাহলে পরবর্তী প্রবলেমে যাই। বলা হচ্ছে একটা রিমোট সেন্সিং কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 250 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে ঘুরছে। এর আনুভূমিক বেগ এবং ঘূর্ণন কাল বা পর্যায়কাল নির্ণয় করো। তোমাদের কাছে বলা হচ্ছে, ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের জন্য সেই পৃথিবীর কেন্দ্র, এবং এই হচ্ছে আমাদের জন্য রিমোট সেন্সিং স্যাটেলাইটের কক্ষপথ। এখানে রিমোট সেন্সিং স্যাটেলাইটটি আছে। খুব ভালো কথা। এই যে এই উচ্চতা আমাদের কাছে বলে দেওয়া হয়েছে 250 কিলোমিটার। খুব ভালো কথা। এর আনুভূমিক বেগ এবং ঘূর্ণন কাল আমাদের কাছে বের করতে বলা হয়েছে। আনুভূমিক বেগ v = আমরা বলতে পারি ওমেগা × r+h বলতে পারি। আমরা কিন্তু এখান থেকে বস্তুটির বা এই রিমোট সেন্সিং স্যাটেলাইটটির আনুভূমিক বেগ v বলতে পারি √gm/r+h। আমরা যেহেতু উচ্চতা জানি, তাহলে আমরা v ডিটারমাইন করতে পারি √g এর ভ্যালু আমরা জানি 6.673 × 10⁻⁻11, এবং আমরা এখান থেকে m এর ভ্যালু জানি আমরা 6 × 10⁻24। ক্লাসের একদম শুরুর স্লাইডেই আমরা এই ব্যাপারগুলো বলেছিলাম। আর আমরা জানি 6.4 × 10⁻6 প্লাস h এর ভ্যালু দেওয়া হয়েছে 250 কিলোমিটার, মানে 250 × 10⁻³ মিটার। সবগুলোকে SI ইউনিটে কনভার্সন করে আমরা যদি ক্যালকুলেশনটা করি, আমরা কিন্তু ইকুয়েশন থেকে আনসার পেয়ে যাচ্ছি। আনসারটা হচ্ছে, এখান থেকে আমরা ভেলোসিটি পাচ্ছি 2.45 × 10⁵ মিটার/সেকেন্ড। সেটা হচ্ছে গিয়ে আমাদের এই রিমোট সেন্সিং স্যাটেলাইটের জন্য ভেলোসিটি। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা আরো বলতে পারি যে v =
ওমেগা ইন্টু আর প্লাস এইচ কৌণিক গতিসূত্র থেকে, জানি না আমরা সবাই এটা। সো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি v ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই ডিভাইডেড বাই টি ইন্টু আর প্লাস এইচ। সুতরাং ঘূর্ণনকাল বা পর্যায়কাল টি ইজ ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস পাই ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। সো এখান থেকে আমরা বলতে পারি 2 ইন্টু 3.1416 ইন্টু আর 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এইচ বলা হয়েছে 250 কিলোমিটার ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই ভেলোসিটি আমার কাছে কত বের হলো 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে টি বের হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দেখি টি কত আসে। এখান থেকে আমাদের জন্য টাইম আসে 170.544 সেকেন্ডস। তো প্রবলেম যদি আমাকে বলা হচ্ছে একটি রিমোট সেন্সিং কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 250 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে ঘুরছে, এর আনুভূমিক বেগ এবং ঘূর্ণনকাল আমাকে বের করতে হবে। তো আমরা অ্যাজিউম করে নেই এই হচ্ছে আমাদের সেই পৃথিবী, এই হচ্ছে তার কেন্দ্র। সো ব্যাসার্ধ কত আমরা জানি, যদিও ব্যাসার্ধ বলে দেওয়া নাই আমাদের ইন দিস পার্টিকুলার সিচুয়েশন, বাট আমরা জানি আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। আমরা এসআই ইউনিটেই কাজ করছি এবং ধরে নিচ্ছি এই উচ্চতায় আমাদের হচ্ছে গিয়ে এই পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা রিমোট সেন্সিং স্যাটেলাইট আছে যার বৃত্তাকার কক্ষপথ ধরে নিলাম এরকম, এবং এই হচ্ছে আমাদের সেই রিমোট সেন্সিং স্যাটেলাইট। আমাদের এইচ কত, এইচ বলে দেওয়া হচ্ছে 250 কিলোমিটার বা 250 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার। সো এখান থেকে আমরা রৈখিক বেগ যদি বের করতে চাই, আনুভূমিক বেগ v ইকুয়ালস আমরা জানি √gm ডিভাইডেড বাই r প্লাস h ইউজ করব। আমরা জানি g এর ভ্যালু কত, g এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার, এবং আমরা জানি পৃথিবীর মাস হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কিলোগ্রাম। যদি আমরা এখন এই ভ্যালুগুলো ইনপুট দেই তাহলে আমরা এখান থেকে ভি এর ভ্যালু পাচ্ছি 7759.35 মিটার পার সেকেন্ড আই গেস। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এই উপগ্রহের জন্য রৈখিক বেগ বা আনুভূমিক বেগ। যদি সেটা বের করা যায় আমরা বলতে পারি v ইজ ইকুয়ালস টু ওমেগা ইনটু r প্লাস h, এটা কৌণিক গতিসূত্র থেকে, তাই না? সো এখান থেকে আমরা v ইকুয়ালস টু বলতে পারি টুয়াইস পাই ডিভাইডেড বাই t ইনটু r প্লাস h বলতে পারি। সো t ইকুয়ালস টু আমরা বলতে পারি এখান থেকে টুয়াইস পাই ইনটু r প্লাস h ডিভাইডেড বাই v ইজ ইকুয়ালস টু 2 ইনটু 3.1416 ইনটু r এর জায়গায় 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6, h এর জায়গায় আমার 250 ইনটু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই ভেলোসিটি আসছে 7759.35 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে আমরা যদি টি এর ভ্যালু ক্যালকুলেট করি আমাদের কাছে আসবে 377.98 সেকেন্ডস। তাহলে এটাই আমাদের জন্য পর্যায়কাল। এখন এই প্রবলেমটাকে আমরা চাইলে আরো অনেক ওয়েতে সলভ করতে পারি, শুধুমাত্র এই প্রবলেমটাকে না, প্রতিটা প্রবলেমকে আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি। আপনাদের জন্য যেটা বেস্ট সুটেড প্রসেস মনে হবে সেটাকে আপনারা সিলেক্ট করেন। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে বলবো যে যেই ওয়েতে আপনাদের জন্য সলিউশন করতে ইজিয়ার হবে বা যেই ওয়েতে আপনাদের সময় কম লাগবে, স্পেস কম লাগবে বা লজিক কম অ্যাপ্লাই করতে হবে, সেইভাবে আমরা যেন সলভ করি। বিকজ উই অল নো যে একটা কোড, একটা প্রোগ্রাম যদি আমরা রান করতে চাই শর্টেস্ট পসিবল ওয়েতে কোডটাকে লেখাই হচ্ছে কি সবথেকে এফিশিয়েন্ট প্রসেস, তাই না? সো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেকভাবেই সলভ করা যেতে পারে, শর্টেস্ট পসিবল ওয়েতে যদি আমরা সলভ করতে পারি আমাদের জন্য কিন্তু অনেক বেশি ইজিয়ার হবে। বিকজ অ্যাডমিশন টেস্টে অঙ্ক পারবো না এটার থেকে বেশি বাজে একটা সিচুয়েশন হয় যে অঙ্ক পারি কিন্তু আসলে সেগুলোকে অ্যান্সার করতে পারছি না বিকজ সময় কভার করছে না। সো আমরা এই ব্যাপারটা থেকে একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। এনিওয়েজ, আমরা যদি পরবর্তী প্রবলেমে যাই, পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে আমাদের পৃথিবীর ভর এবং জি এর মান দেওয়া আছে আমাদের কাছে এবং ব্যাসার্ধ বলে দেওয়া আছে, ভূ স্থির উপগ্রহের উচ্চতা এবং বেগ নির্ণয় করতে বলা হয়েছে। এটা আমরা আই গেস সবাই পারবো। ভূ স্থির উপগ্রহের জন্য আমরা জানি যে সেখানে আমাদের যে পর্যায়কাল সেই পর্যায়কাল হবে ৮৬,৪০০ সেকেন্ড, তাই না? ভূ স্থির উপগ্রহের জন্য পর্যায়কাল হবে ৮৬,৪০০ সেকেন্ড বা ২৪ ঘন্টা। সো এটার উপর বেস করে আমরা আসলে এখানে পৃথিবীর উচ্চতা বা ভূ স্থির উপগ্রহের উচ্চতা এবং বেগ নির্ণয় করতে চাই। এখন আমরা একটু আগে ইকুয়েশনে দেখে আসছিলাম টি ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই r প্লাস এইচ ডিভাইডেড বাই ভি, দেখে এসেছিলাম আই গেস এই ইকুয়েশনটা। সেখানে আমরা আবার জানি যে ভূস্থির উপগ্রহের বেগ v ইজ ইকুয়ালস টু হচ্ছে √gm ডিভাইডেড বাই r প্লাস এইচ। মানটা যদি আমরা এখন এই সমীকরণে বসিয়ে দেই তাহলে t ইজ ইকুয়ালস টু আমরা পাবো টুয়াইস পাই r প্লাস এইচ ইনটু √r প্লাস এইচ ডিভাইডেড বাই gm। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা t এর ভ্যালু জানি, এখান থেকে t এর ভ্যালু আমরা যদি ৮৬,৪০০ সেকেন্ড বসাই, কারণ আমরা আসলে এখানে ভূ স্থির উপগ্রহের কথা বলছি। সো টি এর ভ্যালু তাই হবে। মানটা বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে এইচ এর ভ্যালু আমরা খুব সহজে বের করতে পারবো এবং এইচ এর ভ্যালু হবে
3.596 into 10 to the power 7 মিটার্স। এটা হচ্ছে আমাদের ভূস্থির উপগ্রহের জন্য উচ্চতা। আর যদি উচ্চতা পেয়ে যাই তাহলে এখন আমরা এখান থেকে ভেলোসিটিও ডিটারমাইন করতে পারবো। gm ডিভাইডেড বাই r প্লাস h এ h এর ভ্যালু ইনপুট দিয়ে তাহলে ভেলোসিটি চলে আসবে আমাদের জন্য এখানে। ক্যালকুলেশন করলে দেখবো 3080 মিটার পার সেকেন্ড। তো আই গেস এই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। যদি আমরা পরবর্তী প্রবলেমে মুভ অন করি, পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে 80 কেজি ওজনের একটি কৃত্রিম উপগ্রহ ভূস্থির থেকে কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ বা প্রদক্ষিণ করতে পারবে আসলে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি পর্যায়কাল হবে এখানে কত 12 আওয়ার্স। সো 12 আওয়ার্স যেহেতু আমরা পর্যায়কাল হবে বুঝতে পারছি কত উচ্চতায় স্থাপন করলে চাওয়া হয়েছে, আমরা তখন সেক্ষেত্রে বলবো 80 কেজি ওজনের একটা কৃত্রিম উপগ্রহ। আমার কাছে 80 কেজি ওজনের ওজন বলে দিয়েছে কৃত্রিম উপগ্রহ, রাইট? তো পর্যায়কাল তাহলে কত দাঁড়াচ্ছে? t is equals to 12 into 60 মিনিট into 60 ঘন্টা। তো যদি আমরা ক্যালকুলেশনটা করি আমরা পাচ্ছি 12 into 60 43200 সেকেন্ড ইকুয়ালস টু আমরা বলতে পারি twice pi into r plus h divided by root over r plus h by gm। এই হচ্ছে ক্যালকুলেশন। সো এখান থেকে আমরা যেহেতু t এর ভ্যালু জানি, সবগুলো বাকি ভ্যালুগুলো জানা আছে, r এর ভ্যালু আমরা জানি। আর কত? পৃথিবীর ব্যাসার্ধ r হচ্ছে 6.4 into 10 to the power 6 মিটার্স। তারপর আমরা জানি g এর ভ্যালু কত? 6.673 into 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার্ড পার কিলোগ্রাম স্কয়ার্ড, তাই তো? তারপর আমরা পৃথিবীর ভরও জানি কত? 6 into 10 to the power 24 কিলোগ্রাম। সো মানগুলোকে ইনপুট দিলে আমরা এখান থেকে h এর ভ্যালু কিন্তু খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবো। h এর ভ্যালু তাহলে আলটিমেটলি আসবে 20.25 into 10 to the power 6 মিটার্স। আমি বুঝতে পেরেছি প্রবলেমটা সবাই। পরবর্তী প্রবলেমে চলে যাই আমরা। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে একটি 20 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ অজানা ভরের একটি গ্রহের চারদিকে সামথিং একটা ব্যাসার্ধ বৃত্তাকার পথে আবর্তিত হলে তার পর্যায়কাল দেখা বলা হয়েছে 2.4 আওয়ার্স হয়। গ্রহ পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান যদি 8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তাহলে গ্রহটির ব্যাসার্ধ কত নির্ণয় করতে বলা হয়েছে। আমরা একটু আগে ইকুয়েশন দেখে এসেছি t is equals to twice pi into r plus h root over r plus h divided by gm, তাই তো? সো আমরা যদি এখন বোথ সাইড স্কয়ার করে দেই আমরা পাচ্ছি t squared is equals to 4 pi squared into r plus h whole squared into r plus h cube divided by gm। এই কথাটা আমরা আই গেস বলতে পারি, তাই না? এখান থেকে তাহলে আমরা ইকুয়েশনে বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি r plus h whole cube is equals to হচ্ছে gm t squared divided by 4 pi squared। এই যে gm আমরা কিন্তু gm কে gr স্কয়ারও বলতে পারি, তাই না? এটা সবাই আই গেস জানি। সো সেই মানটা যদি এখন ইনপুট দেই gr স্কয়ার্ড t স্কয়ার্ড ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার্ড। আমাদের কাছে এই r এর মান জানতে চাওয়া হয়েছে। r প্লাস h এর ভ্যালু আমার কাছে বলা আছে 8 into 10 to the power 6 হোল স্কয়ার্ড। সো এরপর বাকি সবগুলো ভ্যালুই বলা আছে। t আমাদের কাছে পর্যায়কাল বলা হয়েছে 2.4 আওয়ার্স বেসিক্যালি 2.4 আওয়ার ইনটু 60 মিনিট ইনটু 60 সেকেন্ডস। এসআই ইউনিট আমরা টিকে নিয়ে গেলাম। মানগুলো যদি আমরা এখন বসিয়ে দিই এখানে তাহলে এখান থেকে আমরা r এর ভ্যালু পাচ্ছি ডাইরেক্টলি, মান বসিয়ে দিলেই পেয়ে যাব। কত পাচ্ছি সেটা দেখি তাহলে আমরা। সো r এর ভ্যালু পাচ্ছি আমরা 5.82 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটারস। সুতরাং গ্রহের ব্যাসার্ধ হচ্ছে 5.82 into 10 to the power 6 meters। আজকে এই পর্যন্তই সবার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসটি করার জন্য। আই হোপ আপনাদের জন্য বেশ কিছু ইন্টারেস্টিং টপিক আমরা উপস্থাপন করতে পেরেছি। আমি সৈয়দ আল নাহিয়ান আজকে এই পর্যন্তই শেষ করছি, সাইনিং আউট। আই হোপ আপনাদের সাথে সামনে অন্য কোনো ক্লাসে আবার দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।